সংগ্রাম হাত উঁচিয়ে থামিয়ে দিল লতিফাকে। দৃষ্টি অত্যাধিক নিরেটর, যা জুনায়েদের পানে। জুনায়েদ চোখ ঘোরাচ্ছে এদিক ওদিক। সংগ্রাম আঙ্গুল তুলে দাঁত পিষে ক্ষিপ্ত কণ্ঠে বলল, হিসেবের খাতে তুলে রাখলাম সবটা, ফিরে এসে হিসেবে বসবো। অনেক কিছু সহ্য করেছে, আর না, ছাড় দিয়েছে অনেক, এবার আর না। অনেক হিসেব বাকি আছে তোর সাথে, ফিরে এসে নয় সবটা করে বসবো। তৈরি থাকিস নিজের প্রাপ্যটুকু পৌঁছে নেওয়ার জন্য। আমি ফিরবো খুব শীঘ্রই। এবার লতিফার দিকে ফিরল। লতিফাকে এক পলক দেখে শ্যামার দিকে তাকালো। মেয়েটার চোখ নামানো, শরীর নেতিয়ে, সংগ্রামের উপর অর্ধভার। সংগ্রাম চোখ সরিয়ে লতিফার দিকে তাকালো, বলল কটাক্ষ করে, আমার বেগম আম্মা ডাকটাও যোগ করেছে তোমার নামের সম্বোধনের পাশে, ফুপু আম্মা, যার অর্থ বোঝার সামান্য জ্ঞানটুকু নেই তোমার। তা ফুপু আম্মা, তৈরি থাকবেন, আমি ফিরবো আপনার মেয়েকে নিয়ে। পারলে একটু দোয়া করবেন নিজের মেয়ের জন্য। শুনেছি মায়ের দোয়া কাজে লাগে, সে যত নিকৃষ্ট হোক না কেন। দোয়া করবেন একটু ভালোর জন্য, আর নিজের ছেলে আর নিজের জন্য একটু মানত করে রাখবেন আল্লাহর কাছে। আমি কিন্তু ছাড় দেব না, এবার সবকিছুর হিসাব তুলব। আসলাম। শ্যামাকে নিয়ে বাইরে এসেছে সংগ্রাম। শ্যামার শরীর কালো চাদরে মোড়ানো, টলটল পায়ে কোনো রকমে সংগ্রামের গায়ে ভর করে এগিয়ে যাচ্ছেও। চোখের দৃষ্টি ঝাপসা। বাইরে গাড়ির সামনে রিক্তা, জবা, তহুরা, ওরা সবাই। অঙ্কুর নেই। সংগ্রাম, জোয়ারদার আর তার বেগমকে আসতে দেখে একপাশে দাঁড়ালো ওরা। সকালে তহুরা ব্যঙ্গ করা মুখে শ্যামার কথা শুনে ওকে এক পলক দেখার কৌতূহল বশত আলামিন তাকালো সংগ্রামের পাশে শ্যামার দিকে। দেখতে তো পেল না, উল্টো মুখোমুখি হলো সংগ্রামের টাটানো দৃষ্টির। অমনি চোখ সরালো আলামিন, নত করল দৃষ্টি। সংগ্রাম একে একে দেখলো সবাইকে। ওর চোখ বোধহয় খুঁজলো কাউকে, কিন্তু পেল না। শ্যামাকে নিয়ে গাড়িতে উঠে বসলো সংগ্রাম। আদেশ করলো চড়া কণ্ঠে, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাও। সংগ্রামের পাশে শ্যামাকে দেখে চোখ মুখ কুঁচকালেন সালেহা। বললেন বাঁশখাই কটাক্ষ স্বরে, এই মেয়ে এখানে কেন? কেন নিয়ে এসেছিস ওকে? ও যাবে আমাদের সাথে। ছোট্ট উত্তর সংগ্রামের। সালেহা যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। শক্ত হাতে খামচে ধরলেন শাড়ির অংশ। শ্যামার যেন হুঁশ জ্ঞান নেই, আশেপাশের কোনো কিছুই ধ্যানে নেই ওর। ও টলছে শুধু। গাড়ি বাঁকনিতে শ্যামা হেলে পড়ল সংগ্রামের উপর। সংগ্রাম আরও শক্ত করে ধরল ওকে, ওর মাথাটা রাখলো নিজের কাঁধের উপর। চোখ বুজেছে শ্যামা, খুলে রাখা অত্যন্ত দায় হয়ে পড়েছিল। সংগ্রাম এক হাতে ওর কাঁধ জড়িয়ে বালার পানে তাকালো, অন্য হাত বাড়িয়ে ঝুলে পড়া হাতটা ধরল বালার। শরীর ঠান্ডা নয়, উষ্ণ গরম। চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ফেলল সংগ্রাম। বালার মুখে গ্যাস পাইপ লাগানো, চোখের কোণে পানি এক বিন্দু কণা চিকচিক করছে মুক্তার দানার ন্যায়। আজ প্রথমবার বোধহয় বালাকে দেখে আফসোস লাগলো সংগ্রামের। তবে এটা অনুশোচনা নয়। সালেহা নিজের সামনে শ্যামাকে নিয়ে সংগ্রামের অমন প্রবৃত্তি দেখে হেসে হেসে উঠলেন। চোখের সামনে অমন দৃশ্য তিক্ত লাগছে তার কাছে। অবলীলায় তিরস্কারের ভঙ্গিতে চোখ সরালেন তিনি। হেসে হেসে উঠলেন, পাগলের পাগলামোতে কতদিন মত্ত হয়ে পাগল হয়ে থাকিস আমিও দেখব। শ্যামা চোখ তুলল, বলল অবিলম্বে, সারা জীবন থাকবো আম্মা, সন্দেহ করো না এতে। চেনো তুমি আমায়, একটা তো জীবন বলো, ওর প্রতি না হয় ওকে ভালোবেসে পাগল হয়ে কাটিয়ে দিলাম। দাঁত খিঁচলেন সালেহা, বিড়বিড় করলেন আরও কিছু। রাতের আধারে ঘনীভূত চারিদিক, শীত অল্প বিস্তর। গ্রামের শেষ প্রান্ত হওয়ায় শিয়ালের ডাক ভেসে আসছে পাহাড়ের দিক থেকে। দমকা শীতল হাওয়া বহমান আপন গতিতে। আফতাবের ছোট্ট টিনের ঘরটায় বেশ কয়েকজনের উপস্থিতি। ময়না গুটিয়ে অলকার দুহাতের বন্ধনে। বিকেলের দিকে মোকলেস অলকাকে নিয়ে এসেছেন আওয়ালপুর। এখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নন তারা। সকাল থেকে পরবর্তীতে কি ঘটেছে জানা নেই। খানিক বাদ ফিকরে উঠে হেঁচকি তুলছে ময়না। অলকা নিশ্চুপ পাথরের ন্যায়, জবান খোলার শক্তি যেন নেই তার। ভীষণ ভারী লাগছে জবান, জিভ নড়ছে না। কথা আসবে কি করে? মোকলেসও নীরব। তিনি লজ্জায়। মেয়ের এই অবস্থার জন্য তো তিনিই দায়ী। প্রথম থেকে যদি আশকারা না দিতেন তাহলে হতো না এমনটা। ময়নাকে কি ফেরাতে পারতো না তিনি এই নরক থেকে?
পারতেন তো, কিন্তু তিনি করেননি তা, যার ফল ভোগ করতে হচ্ছে এখন। ভোগ তো তিনিই করছেন না, করছে ময়না। এতদিন নির্যাতিত হয়ে এসেছে, আর এখন ছাড়া পেয়েও নিজেকে কীটের ন্যায় অনুভূত হচ্ছে ওর। আফতাবের বাবা একপাশে দাঁড়িয়ে, হাত দুখানা গোটানো, তার কপালে সূক্ষ্ম ভাঁজ। খালেদা বারবার পিটপিট করে তাকাচ্ছেন তার দিকে, উসখুস করছেন কথা তোলার জন্য। অনেক কিছুই তো ঘটল পরবর্তীতে। আফতাবও নেই এখন। রেগে মেগে সেই বিকেলের দিকে বেরিয়েছে হনহনিয়ে, ফেরেনি এখনো। ময়নার বাপ মায়ের আসার খবর পৌঁছায়নি ওর কাছে। অলকাই প্রথম আসলেন মেয়ের শ্বশুরবাড়ির গ্রামে, তাও ভাগ্যের পরিহাসে। তিনি তো প্রতিজ্ঞা করেছিলেন মানিক নামক ওই নচ্ছার কুলাঙ্গারের ভিটেতেও পা রাখবেন না তিনি। আজ ভাঙতে হলো আপনপণ। তবে মানিকের বাড়ির ভিটের দিকে ফিরেও তাকাননি তিনি। মানিক যা নাকি বাড়িতে নেই। সন্ধ্যার আগে ওর নতুন শ্বশুরবাড়িতে গেছে বাড়ি শুদ্ধ সবাই। বাড়িতে তালা দেওয়া। মোকলেস সোজা আফতাবদের বাড়িতে নিয়ে এসেছে অলকাকে। এসে দেখে ময়না ঘরের দুয়ারে হাঁটু জড়িয়ে বসে আছে। অলকা শান্ত স্বরে ডাকতেই চলকে উঠল মেয়েটা। হুড়মুড়িয়ে ছুটে এসে আছড়ে পড়ল আম্মার বুকে। এতক্ষণের চাপা কান্না বেরিয়ে আসলো তীব্র আর্তনাদ হয়ে। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। মেয়ের কান্নার সাথে সাথে ভিজে আসলো অলকার বুকের সাথে অক্ষিপট। মোকলেস শুধু চোখ চোরাচ্ছিলেন এদিক ওদিক। মেয়ের অমন কান্নার শব্দে মেয়ের দিকে চোখ তুলে তাকানোরও সাহস কুলায়নি তার বুকে। আফতাবের বাবার সাথে কুশল বিনিময় স্বরূপ দু একটা কথা হয়েছে পর্যন্ত। এখন সবাই চুপ, কেউই আগ বাড়িয়ে কথা তুলছেন না। এদিকে তারা থেমে থাকলেও সময় থেমে নেই, গড়ালো মুহূর্তের পর মুহূর্ত। আফতাব আসলো 9টার দিকে। চোখ মুখ তামাটে বর্ণ ধারণ করেছে ওর। ভ্রুযুগলের মাঝে ভাঁজ কয়েক স্তর। সাংঘাতিক শক্ত চোয়াল। বাইরে কাউকে না দেখেও মাথা নত করে ঘরে ঢুকলো। এই ঠান্ডাতেও শরীরে গরম কাপড় নেই। ফতুয়ার লুঙ্গি পরে বেরিয়েছিল বাড়ি থেকে, সেভাবেই আছে এখনো। আফতাব ঘরে ঢুকে চোখ তুলেও তাকালো না। দরজার পেছনের হুক থেকে নতুন একটা ফতুয়া হাতে তুলল। অতঃপর গামছা হাতে তুলে বের হওয়ার জন্য উদ্যত হতেই হিমশীতল কণ্ঠের একটা নির্মল ডাক কানে ঠেকল। আফতাব। থমকালো আফতাব, পিছু ফুলল ঝট করে। এতক্ষণে কপালের ভাঁজ গায়েব হয়েছে নিমিষে। ঘরে এতগুলো মানুষের উপস্থিতি মোটেও ঠাউর করতে পারেনি সে। ওর মন মস্তিষ্ক তো এদিকে ছিলই না। অলকা, মোকলেস আর নিজের আব্বা আম্মা সহ ময়নাকে একসাথে দেখে বোধহয় অপ্রস্তুত একটা অবস্থায় পড়ল আফতাব। খানিক চেয়ে থাকলো অলকার পানি, চোখ ফিরিয়ে ফের নত করলো দৃষ্টি। নত দৃষ্টিতেই বাঁকা চোখে দেখার চেষ্টা করলো ময়নাকে। অতঃপর স্বাভাবিক করলো নিজেকে, বলল, আপনারা ভালো আছেন আম্মা? আম্মা সম্বোধনে ঝট করে চাইলো খালেদা। সুচালো দৃষ্টি তার। আফতাব এনাকে আম্মা বলে ডাকলেন কেন? অলকা বললেন নত স্বরে। ভালো আর রইলাম কই বাবা। কাতর শোনালো কণ্ঠস্বর। আফতাব অপ্রস্তুত, ইতস্থ। ও চোখ ঘোরাচ্ছে এদিক ওদিক। এনারা কখন এসেছে জানা নেই। আব্বা আম্মাও বা এনাদের কি বলেছে কে জানে। আফতাব কথা টেনে বলল, বসুন আপনারা, আমি হাত মুখ ধুয়ে আসছি। বলেই পলাতকের ন্যায় নিজেকে আড়াল করলো সে। চোখ বুজে হাঁপ ছাড়ল বাইরে এসে। কলপার থেকে হাত মুখ ধুয়ে বাইরে বেরোতে মুখোমুখি হলো নিজের আব্বার। আফতাব তাকে উপেক্ষা করে পাশ কাটাতে চাইল। ছেলের উপেক্ষা বুঝে বলল আফতাবের বাবা, ওনারা আইসেন থাইকা তেমন কোনো কথা হয় নাই, যা কথা কওয়ার তুমি কও, আমরা কেউই কথা কমু না এই বিষয়ে। তোমার উপর সিদ্ধান্ত ছাড়লাম, এই খাজা খুশি তা কইর না আবার। মাইয়ারা জীবন তো নিজে থাইকা এমন হয় নাই, ওনারা আইসেন নাগো মাইয়ার নিয়া যাইতে। রাই খাই বা কি করব, হয় যা করার হইবা চিন্তা কইর।
আফতাব একটু থেমে কথাগুলো শুনলো, অতঃপর গটগটে স্থান ত্যাগ করলো। বারান্দার রশি থেকে চাদর টেনে গায়ে জড়ালো, ঘরে আসলো। তারপর মোকলেস বসেছেন দরজা বরাবর কাঠের চেয়ারে। আফতাব প্রথমেই দেখলো তাকে, খানিক রাগ হলো তাকে দেখে, চড়াও করে উঠল পূর্বের ক্ষিপ্ত মস্তিষ্ক। তবে সে বরাবরের ন্যায় সামলালো নিজেকে। অলকার পানি তাকিয়ে হাসার চেষ্টা করলো, খালিদার দিকে ঘুরে বলল, আম্মা, খাবারের ব্যবস্থা করো নি এখনো? তুমি গিয়ে খাবারের ব্যবস্থা করো, আমার কথা আছে ওনাদের সাথে। খালেদা নড়ার আগে তৎক্ষণাৎ বাদ সাধলেন অলকা। খাওনের লাইগা আমরা আহি নাই বাবা, তোমার লাইপাই অপেক্ষা করতেছিলাম, তুমি আইছো, বসো। কেউ কারোর বাড়িতে খেতে যায় না আম্মা, অতিথি তো আপনারা। আম্মা বলে ডেকেছি আপনাকে, ছেলের বাড়িতে প্রথমবার এসেছেন, কিছু না খাইয়ে সারি কি করে? আফতাব ফের ইশারা করতে খালেদা পা বাড়াতে গেলেন, ফের বাধা দিল অলকা। কিছুর ব্যবস্থা করার কোনো দরকার নাই আপা, খামু না আমরা। থামলেন খালেদা। আফতাব শ্বাস ফেলল তপ্ত। ওর আব্বা এসে দাঁড়িয়েছে নিঃশব্দে। আফতাব এবার বলল ভনিতাহীন সোজাসুজি, আপনার মেয়েকে নিয়ে যান আম্মা, ও সুখী হবে না এখানে। সুখ তো আসে নাই আমার মাইয়ার জীবনে, আর কি সুখের আশা করবো? এখন তো সব শেষ, আর কিছু বাকি নাই। তাই তো বলছি, নিয়ে যান ওকে। আফতাবের বাবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে আছেন শুধু, বলার মতো কিছুই নেই তার কাছে। খালেদা ছেলের কথা শুনে চকিতে তাকালেন ছেলের বাবার দিকে, একটু এগিয়ে গলা নামিয়ে চাপা স্বরে বললেন, আপনি কিছু কইবেন না? বেআই আর বেআইন বৌমারে নিয়া যাইব মানে? ওনাগত জানানো হয় নাই সব কিছু। বৌমা তো চুপ করো, তোমারে ভাবতে হইব না। তোমার পোলা যা করতেছে করতে যাও। খালেদা চুপসে গেলেন, তাকালেন ময়নার দিকে। মেয়েটা মুখ ফিরিয়ে বসে আছে। করুণ চোখে তাকালেন খালেদা। তিনি দেখেছেন ময়নার শরীরে মানিকের দেওয়া আঘাতের চিহ্ন, ফর্সা শরীরে টকটকে অসংখ্য মারের দাগ, যা সবার থেকে লুকিয়ে এসেছে মেয়েটা। এত দিন ধরে কি না কি সহ্য করে এসেছে ও। আফসোস লাগলো খালেদার কাছে। অলকার কথায় ধ্যান কাটলো খালেদার। অলকা বলে উঠলেন, আমার মাইয়াটারে অসময়ে নিজের কাছে ঠাঁই দিছিলেন, এই লাইগা অনেক অনেক শুক্রিয়া আপনাগো কাছে। এখন আসি আমরা আমাগো মাইয়ারে লইয়া, ভালো থাকেন আপনারা। অলকা উঠে দাঁড়ালেন, টেনে তুললেন ময়নাকে। ও এখনো নতজানু। আফতাবের বাবা মুখ খুললেন এবার। আপনাকে লগে সম্পর্ক হইয়াও হয় নাই কোনো একদিন, আবার হইয়াও হইল না। এটা হইল ঘটলো, সেটা একটা খারাপ স্মৃতি। আমি আপনারে আপা ডাকছিলাম না, অন্য সম্পর্ক বাদ। এই সম্পর্কের সাথে কোনো এক সম্পর্ক জুইরা আবার দেখা হইব আপনার লগে। কি কোন দেহি আপনাকে লগে সম্পর্কটা বোধহয় বিধাতাও ভাঙতে চাইতেছেন না। কোনো এক দিক থাইকা ঠিক জুইরা দিতেছেন আপনাকে লগে। অলকার বললেন না কিছু। মোকলেস আর এসব শুনতে পারছেন না। তিনি হনহনিয়ে বেরিয়ে গেলেন বাইরে। ময়নার হাতটা শক্ত করে ধরল অলকা। আফতাব বসা থেকে দাঁড়িয়েছে। আফতাবকে পাশ কাটিয়ে ময়নাকে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরোলো অলকা। ময়নাটা একবারের জন্য তাকালো না কোনো দিকে। জড় মস্তিষ্কে ও শুধু পা চালিয়ে বেরোলো আম্মার জোরে। ফজরের আজান পড়েছে। মানুষের কোলাহলে পূর্ণ হাসপাতাল। এই কাক ভরেও মানুষের হাঁটা চলা আনাগোনার অভাব নেই। হাসপাতালের 3 তলার একপাশে শুনশান একটা কেবিন। 3 তলাটা একটু নিস্তব্ধ, শোরগোল নেই তেমন। জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বালাকে, যদিও এখন অবস্থা স্বাভাবিক। শহরে হাসপাতালে আসতে আসতে রাত্রি অর্ধপ্রহর গড়িয়েছে। বালার চিকিৎসা শুরু হয়েছে সাথে সাথে। আগে থেকে ব্যবস্থা করা ছিল সব কিছুর, শুধু আসতে যা দেরি ছিল ওদের। স্লাইন চলছে বালার শরীরে। হাসপাতালের সাদা চাদরের বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে ওর নিথর দেহখানা। সালেহা পাশের সোফায় মাথা এলিয়ে। সারা রাত চোখের পাতা এক হয়নি। এখন একটু চোখ বুঝেছেন তিনি। ডাক্তার একটু আগে বালাকে পর্যবেক্ষণ করে গেছেন। রক্তবমির কারণটা সাধারণ নয়, এটা সবার জানা। ডাক্তার বলেছেন বালার পাকস্থলীতে পেপটিক আলসার ধরা পড়েছে। এটাই রক্তবমির মূল কারণ।
একেই জীর্ণ শরীরে রক্ত স্বল্পতা মেটার, তার উপর রক্তবমিতে অধিক রক্তক্ষরণ হয়, মস্তিষ্কে ও শরীরে রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ হতে পারেনি, যার কারণে মস্তিষ্কের তীব্র অচলতায় অধিক সময় জ্ঞান হারিয়ে পড়েছিল মেয়েটা। এখনও তাই। বালার আলসারের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে সালেহার, সাথে সাথে সংগ্রামেরও। সালেহা ঠিক থাকতে পারেনি গতকাল খবর শুনে। ভেতর ভেতর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলেন তিনি। যত যাই হোক, ছোটবেলা থেকে বালাকে নিজের সন্তানের স্বরূপ দেখে এসেছেন তিনি। বালার ক্ষেত্রে তো লতিফার কথা বাদ, ও শুধু জন্মই দিয়েছে মেয়েটাকে। মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে বালাকে আগলে বড় করেছেন সালেহা। বালার অমন অসুখের কথা বিশ্বাস হয়নি তার কাছে। ডাক্তার সান্ত্বনা দিয়েছেন, বালা নাকি ঠিক আছে। ডাক্তারের এই সান্ত্বনা দেওয়া কথাটাই নিজের মনকে বুঝিয়েছে সালেহা। এখন এখানে সংগ্রাম নেই, ডাক্তারের সাথে বেরিয়েছিল তখন। শ্যামা পাশের কেবিনে শুয়ে, কাল থেকে নিজেও অর্ধ জ্ঞানহীন। সংগ্রাম দোতলায় ডাক্তারের কেবিনে দাঁড়িয়ে স্বভাবসুলভ পেছনে হাত গুটিয়ে, মুখে খানিক আতঙ্কের ছাপ, বারবার ঢোক গিলছেও, বুক ধরফর করছে। ডাক্তার কিছু কাগজপত্র উল্টে পাল্টে দেখছে ওর সামনে। সংগ্রাম সুচালু দৃষ্টিতে ডাক্তারের মুখভঙ্গিমা আন্দাজ করতে ব্যস্ত। অবশেষে তপ্ত শ্বাস ফেলল ডাক্তার। তিনি কাগজপত্রগুলো সংগ্রামের দিকে বাড়িয়ে দিলেন, বললেন একই সাথে। সংগ্রাম বসলো ধপ করে, টেবিলের উপর দুহাত আড়াআড়ি করে রেখে কপাল ঠেকালো সেখানে। এতক্ষণের জমে রাখা শ্বাস বেরিয়ে আসলো দীর্ঘ হয়ে, বুকে যেন পাথর চাপা ছিল। কাল থেকে স্থির থাকতে পারিনিও। সালেহার অগোচরে ডাক্তার আরও অনেক কিছুই বলেছিল সংগ্রামকে। বালার অবস্থা দেখে ক্যান্সার সম্পর্কে ধারণা প্রকাশ করেছিলেন ডাক্তাররা। সেটা শুধুই ধারণা প্রকাশ ছিল, যা এখন মিথ্যা প্রমাণ হলো। ক্যান্সারের কোনো লক্ষণ নেই বালার শরীরে। এই মুহূর্তে সংগ্রামের ইচ্ছে করল ধরলার পাড়ে গিয়ে বুক ভরে শ্বাস টেনে নিতে। মাথায় কি না কি আজে বাজে চিন্তা আসছিল কাল থেকে। বালা তো ছোট্ট একটা মেয়ে, এই তো সেদিন জন্মালো। কি আছে ওর মাঝে? ওর নাকি আবার ক্যান্সার হবে। সংগ্রাম ডাক্তারের ধারণাতে বিশ্বাস করেনি কখনো, কিন্তু মন ও মানেনি। ও ভাবল কাল সারা রাত বালা কি পেল জীবনে? না মায়ের আদর ভালোবাসা, না মাকে কাছে পেল ছোটবেলা থেকে, আর না বাবাকে, আর না ভাইকে। তবু তো সুখে ছিল মেয়েটা, কতই না স্বপ্ন বুনতো নিজের মধ্যে। কিন্তু সংগ্রাম কি করলো? সব স্বপ্ন ভেঙে দিল মেয়েটার। ওর বনে যাওয়া সুখটুকু মুছে দিল ওর জীবন থেকে। বালার তো কষ্ট হয় জানি সংগ্রাম, কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। ও যে শুধু বোন হিসেবেই দেখে এসেছে বালাকে। সংগ্রাম কাল প্রশ্ন করলো নিজের মনকে, ও কি কখনো আশকারা দিয়েছিল বালাকে, ওর প্রতি বালার মনে জন্মানো অনুভূতিগুলোকে? মন উত্তর করলো আশকারা দেয়নি, তবে বাধাও দেয়নি কঠোরভাবে। বাধা দেওয়ায় হাতবন্দি কঠোর হতো, তাহলে হয়তো জল গড়াতো না এত দূর। কাল রাতে ঘুমায়নি সংগ্রাম। সালেহাকে বালার কাছে রেখে শ্যামার কাছে ছিল। আজ আর ফজরের নামাজ পড়েনি শ্যামা। সংগ্রাম পড়েছে, তাও নিজ উদ্যোগে, মন থেকে। সংগ্রামের নামাজের মোনাজাতে প্রথম সামিলকৃত নারী ছিল শ্যামা, যাকে সে আজীবন নিজের করে রাখার জন্য প্রার্থনা করেছিল খোদার নিকট। সেই প্রার্থনা ছিল বিয়ের পর, যেদিন শ্যামার কথায় নামাজ পড়েছিল সংগ্রাম, সেদিন। আজ সংগ্রামের নামাজের মোনাজাতে ঠাঁই করে নিয়েছিল বালা। বালার ক্যান্সারের নিশ্চয়তার কথা শুনে খোদার কাছে ওকে নিয়ে প্রার্থনা করেছিল সংগ্রাম। যে প্রার্থনা বৃথা যায়নি। কিছু হয়নি বালার, ক্যান্সার হয়নি ওর, সুস্থ আছে ও, শুধু একটু অসুখ হয়েছে, সেরে যাবে ওটা। বুক ভরে বড় বড় শ্বাস টানল সংগ্রাম। ডাক্তার রিপোর্টের কাগজগুলো টেবিলের উপর রাখতেই মাথা তুলল, বলল করুণ স্বরে, বালা ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব? আর আমার বেগম? ডাক্তার চুপ থাকলেন কিছুক্ষণ, কণ্ঠ খাদে নামিয়ে মিনমিনিয়ে বললেন কিছু। সংগ্রাম বেরিয়ে আসলো তারপর। বালার জ্ঞান ফিরেছে, চোখ খুলে পিটপিট করে চাইল, হাত পা নাড়াতে পারছে না, ভীষণ ভারী লাগছে নিজেকে। বাম হাতের পিঠে স্লাইনের সূচ, চিনচিনে ব্যথা হচ্ছে সেখানে। বালা চোখ খুলে প্রথমে দেখতে পেল না কিছু, হাত পা নাড়ানোর চেষ্টা করলো, পারল না।
খানিক চোখ বুজে থেকে ফের পিটপিট করে চোখ খুলল বালা। এবার ধীরে ধীরে ঝাপসা চোখে দেখতে পেল আশপাশটা। বালা সম্পূর্ণ দৃষ্টি মেলে চোখ ঘোরালো এদিক ওদিক। নিজের অবস্থান সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করলো, আন্দাজ করার চেষ্টা করলো আশপাশ কোথায় আছে ও। বাম দিকে চোখ যেতেই ও দেখতে পেল সালেহাকে। সূক্ষ্ম হলো বালার দৃষ্টি। ও ডাকলো জড়ানো ক্ষীণ স্বরে। মামি। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না ওর, ভীষণভাবে জড়িয়ে আসছে শব্দরা। বালা ঢোক গিলল, পানি তৃষ্ণা জেগেছে ভীষণ। ও ডাকলো ফের নিভু স্বরে। মামি। সালিহা চকিতে তড়িঘড়ি করে লাফিয়ে উঠলেন। বালাকে দেখে ধরফরিয়ে উঠলেন তিনি। ছুটে গেলেন এক প্রকার, বললেন হাঁসফাঁস করে। বালা, কি হয়েছে মা? জ্ঞান ফিরেছে তোর? জেগেছিস তুই? আল্লাহ, তুই থাম বালা, আমি এক্ষুনি সংগ্রামকে ডেকে আনছি। সালেহা উঠতে গেলে ওনার এক আঙ্গুল আলতো করে ধরল বালা। থামলেন সালেহা। তার ঠোঁট ভেঙে আসছে খুশির কান্নায়, চোখ ছলছল করে উঠছে। কাল থেকে তিনি অপেক্ষমান বালার চেতনা ফিরে আসার। এখন অপেক্ষার অবসান। বালা বোধহয় আলতো ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, তবে কণ্ঠনালী নিয়ে আওয়াজ বের হচ্ছে না। বেরোলেও অতি ক্ষীণ, যা বোঝা যাচ্ছে না। সালেহাও বুঝতে পারল না কিছু। তিনি বললেন নরম কণ্ঠে, কি হয়েছে মা? কি বলছিস তুই? বল আমায়, জোরে বল একটু, আমি সংগ্রামকে ডেকে আনবো। বালার চোখের কার্নিশ বেয়ে পানি গড়ালো আপনা আপনি। সালেহা ওর গুঙিয়ে বলা কথাগুলো ভালোভাবে বোঝার জন্য একটু ঝুঁকলেন বালার দিকে। বালার মুখের কাছে কান বাড়িয়ে শোনার চেষ্টা করলেন। নিভু স্বরে বলছে বালা, পানি খাবো, একটু পানি দেবে? সোজা হলেন সালেহা। স্লাইন চলছে বালার। এই মুহূর্তে কোনো কিছু খাওয়া কড়াভাবে নিষেধ। ডাক্তার পানিটুকু দিতেও নিষেধ করেছেন, জানিয়েছেন জ্ঞান ফিরলে তাকে ডাকতে। সালেহা আর বসলেন না, নিজের আঙ্গুল ছাড়িয়ে দ্রুত বেরোলেন কেবিন থেকে। পাশের কেবিনের দরজায় টোকা মারার আগেই দরজা খুলল সংগ্রাম। সালেহাকে উদ্বিগ্ন অবস্থায় দেখে বৃহৎ নয়নে তাকালো। সালেহা বললেন উত্তেজিত হয়ে, সংগ্রাম, বালার জ্ঞান ফিরেছে। আর কিছু শুনল না সংগ্রাম। খেই হারিয়ে ছুটল। বালাকে আধো চোখ খোলা অবস্থায় দেখে তৃপ্তি স্বস্তির শ্বাস ফেলল। এগিয়ে গিয়ে বেডের পাশে চেয়ার টেনে বসলো। ঢোক গিলে ডাকলো, বালা। ঘাড় কাত করলো বালা। সংগ্রামকে মুচকি হাসলো স্বভাব সুলভ, বলল একইভাবে, আমি পানি খাবো সংগ্রাম ভাই, পানি দেবেন একটু? গলা শুকিয়ে গেছে, কষ্ট হচ্ছে ভীষণ। পিপাসা মিটিয়ে গলাটা ভিজিয়ে দেবেন একটু, একটু পানি দিন। সংগ্রাম একটু হেলে বালার মাথায় হাত রাখলো। চোখ বুঝলো মেয়েটা। ফের দু চোখের কার্নিশ বেয়ে আরও দুফোঁটা জল গড়ালো নিঃশব্দে। মেয়েটা শ্বাসও ফেললো নিঃশব্দে। ঢোক গিলল, গলাটা ভিজলো একটু। সংগ্রাম মোলায়েম স্বরে বলল, এই সময় ডাক্তার কিছু খেতে নিষেধ করেছেন, এখন খাওয়া যাবে না। আগে স্যালাইন যাক, তারপর পানি দেব। বালা চোখ খুলল, বলল, কি হয়েছে আমার? কিছু না, একটু অসুখ করেছে শুধু। স্যালাইন শেষ হলে একদম ঠিক হয়ে যাবে তুই। সংগ্রাম যেন ছোট্ট বাচ্চার ন্যায় মোলায়েম স্বরে বোঝাচ্ছেন বালাকে। সালেহা মুখ বনে তাকিয়ে আছেন ছেলের দিকে। বালা হাসল, বলল কেমন করে, মরে যাব আমি? বালা, কি সব কথা? কি হচ্ছে তোর? কিচ্ছু হয়নি তোর, শুধু বমি করেছিলি কাল। শরীর দুর্বল তো, তাই স্যালাইন দিতে হয়েছে। মরার কথা মুখে আনবি না। এত তাড়াতাড়ি মরবি কেন তুই? বয়স কত তোর? হ্যাঁ, বিয়ে করবি না? বিয়ে দেবো তো তোকে এবার। সুস্থ হয়ে বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেবো তোকে। বলেছিলাম না, রাজপুত্র আসবে তোর জন্য। রাজপুত্রের সাথে বিয়ে দেবো তোকে। সে তোকে সুখে সাগরে ভাসিয়ে অনেক দূরে নিয়ে যাবে। বালা হাসলো আবার। সংগ্রাম বালার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল কথাগুলো। বালা চোখ ফেরালো, বলল, হাত সরান সংগ্রাম ভাই। থমকে গেল সংগ্রামের হাত। ধীরে ধীরে হাতও সরিয়ে নিল। হাসার চেষ্টা করলো। দুপুরে বাড়ি থেকে সবাই এসেছে, জুনায়েদ লতিফা বাদে। তাদের আসার চিন্তাও করেনি কেউ।
আর না আসার সময় তাদের একবারও দেখেছে। বালা পিঠের কাছে বালিশ দিয়ে হেলে বসে আছে। শবনম, আতিয়া বেগম, সালেহা সবাই ঘিরে রেখেছে ওকে। শ্যামাও আছে, সে বসে বালার পাশে। আজ হাসপাতাল থেকে ছাড়া হবে না ওকে, কাল বাড়িতে ফিরবে। বালা চঞ্চল চোখে এদিক ওদিক তাকাচ্ছে, মুখখানা শুকনোর, মাথার বেনিটাও এলোমেলো। ও বোধহয় খুঁজছে কাউকে। আতিয়া বেগম বালাকে ওভাবে এদিক ওদিক তাকাতে দেখে শুধালেন। কারে খুঁজতেছো বুবু? তৎক্ষণাৎ মাথা ঝাঁকালো বালা, বলল কণ্ঠ চেপে। কাউকে না। শবনম বোধহয় বুঝলো। ও বসলো বালার কাছে, গলা নামিয়ে বলল, আম্মা আর তোমার ভাই আসেনি বালা, তাদের খুঁজে লাভ নেই। বালা চোখ নামালো, আড়াল করলো ছলো ছলো দৃষ্টি। সে তো জানতো আম্মা ভাই আসবে না। কেন আসবে না জানা নেই। বালার প্রতি তাদের কেন এত অবহেলা সেটাও জানা নেই। এই অবহেলা বালার মনে কখনো প্রভাব ফেলতে পারেনি, আজও ফেলল না অতটা। একটু খারাপ লাগলো শুধু। এটা স্বাভাবিক, সয়ে গেছে বালার কাছে। শ্যামা অবাক হলো। কাল থেকেও লতিফা আর জুনায়েদের আচরণ দেখে এসেছে বালার প্রতি। নিজের মেয়ের প্রতি কোনো মায়ের এতটা উদাসীনতা থাকে বুঝি? শ্যামা তাজ্জব। কেন যেন খটকা লাগছে ওর কাছে। বিকেলে চলে গেছে বাড়ির সবাই। সংগ্রাম সালেহাকেও পাঠিয়ে দিয়েছে সবার সাথে। শ্যামা আরও আছে। বালা ঘুমিয়েছে। বালার কেবিনের বারান্দায় বুকে হাত গুজে আসমান পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সংগ্রাম। বুকখানা ভারী ওর, যা হালকা করার জন্য শ্বাস ফেলছে মুহূর্ত পর পর। শ্যামা পেছনে এসে দাঁড়ালো। কালকের রাতের কোনো ঘটনাই মনে নেই ওর। কী কী ঘটেছিল কে জানে। ও হাসপাতালে কখন আসলো সেটাও ভুলে গেছে বেমালুম। আজ সকালে চোখ খুলে দেখে ও হাসপাতালের বেডে ঘুমিয়ে। বালাকে দেখলো আরও পরে। শ্যামা ডাকলো নিচু স্বরে। ছোট জমিদার সাহেব। চকিতে তাকালো সংগ্রাম, হেসে উত্তর করল, এসো বেগম। এগোলো শ্যামা। সংগ্রামের পাশে দাঁড়াতেই সংগ্রাম ওকে জড়ালো নিজের বাহু ডোরে। শ্বাস ফেললো তৃপ্ত। ওর কাছে সব কিছুর উপশম তার বেগম। অদ্ভুতভাবে তৃপ্তি আসে এই মেয়েটাকে জড়ালে। শ্যামা গলা নামিয়ে ডাকলো আবার, ছোট জমিদার সাহেব, হুম, কিছু প্রশ্ন করি? অনেকগুলো করো। আবিষিত নরম কণ্ঠ তার ছোট জমিদার সাহেবের। হাসলো শ্যামা, শুধালো এবার খানিক ইতস্ত হয়ে। বালাকে তো সবাই ভালোবাসে, আপনিও বাসেন, কিন্তু ফুপু আমার ভাইজান ওনাদের ক্ষেত্রে আলাদা কেন? বালার প্রতি ওনাদের মাঝে কোনো উদ্বিগ্নতা দেখিনি আমি। ফুপু আম্মাকেও কখনো দেখিনি বালার সাথে কথা বলতে। কালকেও ফুপু আম্মার ভাইজান কোনো প্রতিক্রিয়া দেখায়নি কেন? বালা তো ওনাদেরই মেয়ে আর বোন, তাহলে? সংগ্রাম চোখ খুলল, বলল আধো স্বরে, সবাই তো সবাইকে ভালোবাসতে পারে না বেগম। বালাকে আমরা সবাই ভালোবাসি, ওর মা আর ভাই ভালোবাসে না। এটা হয়তো ওদের ব্যর্থতা নয়, বালা দুর্ভাগ্য। কেন ভালোবাসে না? বালা তো কত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, ওকে ভালো না বেশে কেউ থাকতে পারে, তাও আবার আপন মা আর ভাই। সংগ্রাম মাথা তুলল উপরের দিকে, শ্বাস ফেলল দীর্ঘ। শ্যামা উত্তরের অপেক্ষায়। সংগ্রাম বলল সময় নিয়ে, বালার অতীত আছে বেগম, জানো না তুমি? শ্যামা চকিতে তাকালো, শুধালো দ্বিগুণ কৌতূহলে। মানে? সংগ্রাম উত্তর করতে ইতস্থ। ও বলল দীর্ঘ সময় পর, বালা অনেক সুন্দর বলেছিল না? আসলে হয়তো সুন্দর। ছোটবেলাও একদম পুতুলের মতো ছিল জানো। ওর যখন 2 বছর বয়স তখন ওর বাবা মারা যায়। তখন ফুপাম্মা ওকে আর জোনায়েদকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। তখনকার পর আজ দীর্ঘ 17 বছর পেরোলো তাদের আমাদের বাড়িতে আসার। অতীত বলেন যে? শুনতে চাও? ওপর নিচ মাথা নাড়ালো শ্যামা, চোখ দুটো অস্থির ওর। অধীর আগ্রহে ব্যাকুল হয়ে পড়েছে মন। সংগ্রাম ওকে সামনাসামনি দাঁড় করালো। কথা বলতে গলায় বাজছে ওর, জড়িয়ে আসছে কণ্ঠস্বর। তবুও বলল গলা ভিজিয়ে, বালাকে কেউ কোনোদিন তার অসৎ উদ্দেশ্য সাধনার জন্য ব্যবহার করতে চেয়েছিল বেগম। কালো হাতে স্পর্শ ওর পবিত্রতা নষ্ট করতে চেয়েছিল কেউ। বড়সড় ঝটকা খেলো শ্যামা। বৃহৎ হলো অক্ষি যুগল, ফাঁকা হলো ওষ্ঠদয়। ভুল শুনল, অবিশ্বাস্য লাগলো নিজের কানকে। মাথা ঝাঁকিয়ে শ্যামা শুধালো, কি বলছেন ছোট জমিদার সাহেব? বিশ্বাস হলো না তাই না? শ্যামা বিমূঢ়। সংগ্রাম বলা শুরু করলো, বালার বয়স যখন 4 বছর তখন ছোট ছোট গুটি গুটি পায়ে সারা জমিদার বাড়ি ছুটে বেড়াতো ও। তখন ফুপু আম্মা
মেয়ে হয়েছে বলে অতটা পছন্দ করতো না ওকে, কিন্তু বালার নিষ্পাপ শিশুসুলভ চেহারাখানার প্রতি একটু হলেও মায়াময় অনুভূতি ছিল তার। সে একটু অনুভূতি তিনি নিজ হাতে মুছে ফেলেছেন। বালা কিন্তু পবিত্র, একদম একটা নিষ্পাপ ফুল। ওর গায়ে শুধু আঁচল লেগেছিল একটু। আমাদের বাগানের পুরনো মালি নিজের জঘন্য লালসার শিকার বানাতে চেয়েছিল 4 বছরের শিশুটাকে। বাড়ির সবার অনুপস্থিতির সুযোগ নিয়ে স্পর্শ করেছিল বালাকে, আর বেশি কিছু না। বালার কিচ্ছু করতে পারেনি ওই জানোয়ার। শুধু এটুকু অতীত ওর, যার সম্পর্ক নিচে অজ্ঞাত। কি বুঝতো ও তখন, আর এখনই বা কি জানে এই বিষয়ে? এই সামান্য ঘটনাকে নিজের ঘৃণিত মনে পুষে রেখে এখন ওর মার ভয়ে চোখ তুলো তাকায় না ওর দিকে। শ্যামা থমকে পিছল, হাত পা শিরশির করছে ওর। কী সব বলছে সংগ্রাম? বিমূর শ্যামা কেঁপে উঠল, ঢোক গিলল শুকনো। সংগ্রামের চোখ অদূরে। কেবিনের ভেতর ঝনঝন শব্দে ধ্যান ভাঙল দুজনেরই। তড়িতে পেছনে চাইল ওরা, দ্রুত বারান্দা ছেড়ে ঘরে আসলো। পিছু পিছু কম্পিত পায়ে শ্যামা। দরজা থেকে বোধহয় ছায়া মতো কিছু একটা সরে গেল। এক পলক ওদিকটায় নজর গেল সংগ্রামের। পর মুহূর্তে নজর পড়ল বালার দিকে। মেঝেতে স্টিলের ট্রেটা পড়ে আছে, ওষুধপত্র সব মেঝেতে গড়াগড়ি। বেডের পাশে লম্বা মতো টেবিলটা উল্টে। বালা মেয়েটা হাঁটু জড়িয়ে ভীতের ন্যায় বসে আছে মেঝেতে। হাত পা কাঁপছে ওর, দৃষ্টি নিচে। ওষ্ঠজোড়া ফাঁক করে নিজের মাঝে বিড়বিড় করছে কিছু। বৃহৎ নয়নে তাকালো সংগ্রাম, বলে উঠল বড় গলায়, বালা, কি হয়েছে তোর? এভাবে এসব পড়ে আছে কেন? বালা শুনল না, আর না তাকালো। চোখ ভেজা ওর, ও এখনো বিড়বিড় করছে কিছু। সংগ্রাম এক হাঁটু মুড়ে বসলো। এই বালা, কি হচ্ছে? ঘুম থেকে উঠেছিস কখন? আর এসব পড়লো কি করে? মেঝেতে কেন তুই? বালা ধীরে ধীরে চাইলো সমুদ্র ভরাট সজল চোখে। অদ্ভুত হাসলো মেয়েটা, বিড়বিড় করলো নিভু স্বরে। আমার সাথে কি হয়েছিল সংগ্রাম ভাই? সংগ্রামের মুখখানায় বদল এলো তৎক্ষণাৎ। চিন্তার ছাপযুক্ত মুখ শঙ্কিত হলো খানিক। ওর উত্তরে দেরি হওয়ায় ফের প্রশ্ন করলো বালা। বলুন না সংগ্রাম ভাই, কি হয়েছিল আমার সাথে? আমি আমি অপবিত্র? এই জন্যই আমার ভাইজান আমাকে পছন্দ করে না? আমি ধর্ষি? বালা কথা শেষ করতে পারল না, ওর মুখখানা চেপে ধরল সংগ্রাম। সব কিছু শুনেছে বালা, এটা বুঝতে বাকি নেই। আতঙ্কিত হলো সংগ্রামের চিত্ত। এত বছর সব কিছু লুকিয়ে আসা হয়েছে, আর আজ বালার সম্মুখে প্রকাশ হলো সব কিছু, তাও অপ্রকাশিতভাবে। বালা অর্থ বোঝেনি এসবের। সংগ্রাম কি কি বলেছে বোঝার চেষ্টাও করেনি। কি শুনেছে, কতটা শুনেছে জানে না সংগ্রাম। বালাকে থামিয়েই বলল, বালা, আর একটা কথা আনবি না মুখে। বালা হাত সরালো সংগ্রামের। এই স্পর্শ চাই না তার, এটা তো আগে চেয়েছিল কিন্তু পায়নি। এখন সহানুভূতি প্রকাশের জন্য এই স্পর্শের কোনো প্রয়োজন নেই ওর। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ালো বালার। আবার বলল থেমে থেমে, সত্যি আমি ধর্ষি? এবারও কথা শেষ হওয়ার আগেই ধমকে উঠল সংগ্রাম। চড়াও করে উঠল মস্তিষ্ক। চোখ মুখ শক্ত করল সে। বালা সূচক উচ্চস্বরে ধমকে কেঁপে উঠল মেয়েটা। পেছনে শ্যামাও, ও কিংকর্তব্য বিমূল। মাথায় এসবের সাথে সাথে আরও অনেক কিছুই একসাথে বাড়ি মারছে ওর। বক্ষস্থল ধকধক করছে। বালা ঠোঁট উল্টালো, কেঁদে উঠল শব্দ করে। হাঁটু জড়িয়ে ধরে নিজেকে গুটিয়ে নিল আরও। দু হাতে কান চেপে ধরে ডুকরে উঠল। কান গরম হয়ে আসছে ওর। কী সব শুনলো ওই কানে? এইসব সত্যি? ও কি না ধর্ষিতা? সম্মানটুকু নেই ওর? হারিয়ে গেছে সেই ছোটবেলায়? মেয়েদের তো এটাই সব, যেটা বালা হারিয়েছে। অপবিত্র বালা, কালো স্পর্শ আছে ওর এই শরীরে। বালার ঘেন্না লাগলো নিজেকে। হাউমাউ করে কেঁদে উঠল। দু হাতে ডলতে লাগলো নিজের শরীর। চিৎকার করে উঠল ক্রন্দনরত কণ্ঠে, ছি, কিছুই নেই আমার, কিচ্ছু না। অপবিত্র আমি? এতদিন পবিত্র ভেবে এসেছি, নিজেকে হাঁচিয়ালাম। আমার পবিত্রতা নেই আমার মাঝে। নোংরা আমি, জঘন্য আমি। নর্দমার থেকেও বেশি অপবিত্র আর নোংরা আমার শরীর। সংগ্রাম ওর দুহাত আটকে ধরল। শ্যামা ঠায় থমকে। সংগ্রাম কিছু বলার আগেই বালা ছোটাছুটি করে দ্বিগুণ গলা বাড়িয়ে চিৎকার করলো, ছেড়ে দিন আমায়, ছবেন না আমায়। আমি নোংরা, আমাকে স্পর্শ করে নিজের হাত নোংরা করবেন না। আমি কুলসিত, নষ্ট আমি, ছবেন না আমায়। বালা, কথা কানে জানা তোর? কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? মাথা ঠিক আছে তোর?
একটু শান্ত হলো মেয়েটা, স্থির হয়ে নরম করলো নিজেকে। মাথাটা ঠিক ছিল সংগ্রাম ভাই, কিন্তু আমি ঠিক ছিলাম না, ঠিক নেই আমি। কিচ্ছু হয় না তোর, তুই একদম ঠিক আছিস। শোন আমার কথা, ভালো করে শোন সবটা। তোর কেউ কিচ্ছু করতে পারেনি, তুই পবিত্র, কলুষিত নোস তুই। বোঝানোর স্বরে শান্ত কণ্ঠে সংগ্রামের। বালা ঠোঁট উল্টে ফিকরে উঠল, ঘাড় কাত করে বলে বসলো আচমকা। এই জন্যই আমাকে কখনো ভালোবাসেনি সংগ্রাম ভাই? আমাকে ভালোবাসা যায় না তাই না? আমি অপবিত্র বলে? ভালোবাসে নিজের বেগমের মতো পবিত্র স্থানে এই জন্যই ঠাঁই দেননি আমায়? আমার শরীরে অন্য কারো স্পর্শ আছে বলে? বালা, চোখ মুখ টাটিয়ে হাত তুলতে উদ্যত হলো সংগ্রাম। একই সাথে চমকে উঠল শ্যামা আর বালা। বালা মুখ নামিয়ে গুটিয়ে গেল আরও, তবে ওর শক্ত হাতের আঘাত বালার গায়ে পড়ার আগেই থেমে গেল হাতখানা, চমকালো তৎক্ষণাৎ। ওর খানায় একটা নরম হাতের ক্ষীণ শক্তি আটকে দিয়েছে। বাধা পেয়ে ক্ষিপ্ততায় রক্তচক্ষু পাত করল সংগ্রাম। কেঁপে উঠল শ্যামা, হাত ছাড়ালো তৎক্ষণাৎ, বলল কাপা গলায়। কি করছেন আপনি? গায়ে হাত তুলবেন ওর? শান্ত হওয়ার চেষ্টা করলো সংগ্রাম, উদ্যত হাত নামালো, চোখ খিচে আড়াল করলো রক্তিম অক্ষিদয়। ভয়ে জড়িয়ে যাওয়া বালার দুবাহু আঁকড়ে হিসড়ে আনলো নিজের কাছে। জবজবে ভেজা অক্ষি সমেত ঝাপসা চোখে কেঁপে উঠে তাকালো বালা, হিসিসে উঠল সংগ্রাম। আমার হাতের মার খাস না তো কখনো? খেলে বুঝতি আমার হাত কত্তরে শক্ত। এই অবস্থায় পরিস্থিতিতে আমার হাতের শক্ত মার তোর গায়ে ফেলার জন্য বাধ্য করিস না আমায়, সইতে পারবি না। বলছি না কিচ্ছু হয়নি তোর সাথে, কথা কানে যায় না? আমি কি বলেছি আর তুই কি বুঝেছিস? কেউ তোকে ছুঁয়েছে মনে সম্মান নষ্ট হয়েছে তোর? আমিও তো ছিলাম। আপনার স্পর্শে তো খারাপ উদ্দেশ্য নেই সংগ্রাম ভাই। থমকালো সংগ্রাম, ছেড়ে দিল বালার বাহু, পিছিয়ে এসে আঙ্গুল তুলে বলল। খারাপ উদ্দেশ্য ছিল কারোর মনে, কিন্তু তোর সাথে সে খারাপ কিছু হয়নি, বুঝলি? বোঝার চেষ্টা কর আমার কথা। তোর মার ভাইয়ের ঘৃণিত মনোভাব নিজের মাঝে ঢোকাস না। তুই পবিত্র, বুঝলি? নিজের সম্মান আছে তোর কাছে, উল্টা বলতে ভেবে আর বলে মাথা গরম করাস না আমার। ফুপিয়ে উঠল বালা, চারদিক থমথমে লাগছে, শরীর নেতিয়ে আসছে ওর। মেঝে ঠান্ডা উঠে কম্পন ধরেছে শরীরে। সংগ্রাম কথা শেষ করে গটগটিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে ওর, মুখবায়বের শিরা উপশিরা দৃশ্যমান। ও বেরোতেই শব্দ করে ফুপিয়ে উঠল মেয়েটা, নিজেকে গুটিয়ে নিল আরও। শ্যামা বসলো হাঁটু মুড়িয়ে, দুহাতে আগলে নিল মেয়েটাকে। বালা সিঠিয়ে যাওয়া থেকে প্রশস্ত হলো, ডুকরে কেঁদে উঠল শ্যামার বুকের মধ্যিখানে স্থান পেয়ে। ছলো ছলো চোখ দিয়ে পানি গড়ালো শ্যামার। ও তুলল বালাকে, তীর তীর করে কাঁপছে মেয়েটা, মুখখানা কালচে দেখাচ্ছে, ঠোঁটজোড়া নীলচে। শ্যামর শরীরে উষ্ণ গরম কাপড় পেঁচিয়ে দিল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে, মাথার তীব্র যন্ত্রণায় ছটফট করে তৎক্ষণাৎ তোড়পেছে বালা। এখন ডাক্তার ইঞ্জেকশন দিয়ে আবার ঘুম পাড়িয়েছে ওকে। নিথর হয়ে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে মেয়েটা। সংগ্রাম তখন থেকেই কেবিনে আসেনি আর। শ্যামা গুটি গুটি ধীর পায়ে পাশের কেবিনে পা রাখলো। বারান্দায় বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে সংগ্রাম, মুখখানা শক্ত এখনো, পাঞ্জাবির হাতা কোনোই অবধি গোটানো। হিমেল হাওয়া বইছে। শ্যামা হাতে একটা শাল তুলে নিঃশব্দে দাঁড়ালো ওর পেছনে। সংগ্রাম সবসময় ওকে জড়িয়ে অতি যত্নে শাল জড়িয়ে দেয় গায়ে। শ্যামাও তাই করল আজ, তবে মলিন মুখে, উৎকর্ষতা নেই কোনো। সংগ্রাম নড়ে উঠল খানিক। শ্যামা পাশে দাঁড়াতেই হাসার চেষ্টা করলো বৃথা, জোরপূর্বক। আচমকা বলে বসলো শ্যামা। মেয়েদের বোধহয় কোনো অতীত থাকতে নেই, তাই না ছোট জমিদার সাহেব? জোরপূর্বক হাসিটুকু গায়েব হলো সংগ্রামের ঠোঁট থেকে। দৃষ্টি সরালো, সংগ্রামের চোখ ভরে আসছে। আবারও প্রশ্ন করলো, এবার কণ্ঠস্বর আরও আড়ষ্ট করুণ। বালাকে সত্যি আপনি এই কারণেই ভালোবাসেননি? ঝট করে চাইলো সংগ্রাম, পুনরায় শক্ত হলো চোয়াল, ক্ষিপ্ত হলো দৃষ্টি, ঝেড়ে উঠল। বেগম, আবার শুরু করলে তুমি? শ্যামার গলা কাঁপছে, জড়িয়ে আসছে ভাষা। ওরও যে এমন অতীত আছে। ফরিদ তো কিছু আর চেষ্টা করেছিল, কুপ্রবৃত্তিতে হাত বাড়িয়েছিল ওর দিকে। সেক্ষেত্রে বালার অবস্থা আর শ্যামার অবস্থা তো এক। বালাও তো ঘৃণিত, স্পর্শের শিকার, আর শ্যামাও, যদিও সে স্পর্শ গাঢ় নয়, কারোর দিক থেকেই নয়। বালাকে যদি সংগ্রাম সত্যি এই কারণে ভালো না বেসে থাকে, তাহলে শ্যামা? কেঁপে উঠল শ্যামা, আর ভাবতে পারল না কিছু।
কোনো পুরুষ তার নারীর শরীরে অন্য কারোর দৃষ্টিও সহ্য করতে পারে না। স্পর্শ তো অনেক দূরের কথা, সংগ্রাম তো জানে না শ্যামার এই ছোট্ট অতীত। যদি জানতে পারে তাহলে কি করবে? ও ঘৃণা করবে শ্যামাকে? আর ভাবা গেল না, মাথা ভার হয়ে আসছে। শ্যামা কম্পিত স্বরে বলল, আমার যদি এমন কোনো অতীত থেকে থাকে তাহলে তাহলে ঘৃণা করবেন আমায়? সংগ্রামের সুচালু দৃষ্ট আরও প্রখর হলো, তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হলো, কণ্ঠস্বর স্বাভাবিক হয়ে আসলো। তোমার প্রতি শুধু আমার ভালোবাসা, ঘৃণা তো দূর, সামান্য বিরক্তিও কখনো আসবে না। তোমার প্রতি আমার ভালোবাসা ঘৃণা পরিত্যাজ্য বেগম। যদি সত্যিই কোনো অতীত থেকে থাকে তাহলে? যদি কখনো জানতে পারেন আমাকেও কেউ ওভাবে স্পর্শ? সংগ্রাম আটকে দিল শ্যামার কথা, কাছে টানলো ওকে। বুকখানা কাঁপছে শ্যামার, ওষ্ঠ জোড়াও তাই। ও বলতে পারছে না কিছু। সংগ্রাম ওর কোমর জড়িয়ে ওকে আঁকড়ে ধরলো, মাথাটা চেপে ধরলো নিজের প্রশস্ত বুকের সাথে। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলে বলল হিমশীতল কণ্ঠে, শরীরে স্পর্শ লেগে থাকে না বেগম, লেগে থাকে মনে। তোমার শরীর মন দুটি আমার স্পর্শে ভরা। যদি অন্য কোনো স্পর্শ থেকে থাকে তাহলে সেটা এতদিনে আমার স্পর্শে ঠেকে গেছে, চাপা পড়েছে আমার ভালোবাসার স্পর্শের গভীরতায়। ভেবো না বেগম, আমি কখনো ভুল বুঝবো না তোমায়। বলেছি না ভালোবাসে, আর কত বুঝাবো বলো? আমি ভালোবাসি তোমায়, বালাকেও ভালোবাসি, এটাও বলেছি তোমায়। সেটা সতী বোন হিসেবে, ও পবিত্র, আর তুমিও। নিজের বিষয়ে বা বালার বিষয়ে ভুল ধারণা করো না নিজের মাঝে। শ্যামা খানিক ফুপিয়ে থামলো, ঢোক গিলে কপাল কুঁচকালো। একই প্রসঙ্গে প্রশ্ন করার তাগিদে ডাকলো মোলায়েম কণ্ঠে, ছোট জমিদার সাহেব, বলো বেগম। ওই মালি, ওই জানোয়ারটা কোথায় এখন উনি? কবরে। মাথা তুলল শ্যামা, চোখ তুলে দৃষ্টিপাত করলো সংগ্রামের মুখে, প্রশ্ন করলো, মানে? কবর দিয়েছে ওকে। শ্যামার প্রশ্নসূচক দৃষ্টি। সংগ্রাম একটু থেমে বলল আবার, কণ্ঠস্বর খানিক শক্ত, হায়াত ফুরিয়ে গেছিল ওর, মরেছে। মুসলমান তো, তাই কবর দিয়েছে, নয়তো পুড়িয়ে ফেলতাম। শ্যামা বোধহয় বুঝল না, অবুঝের ন্যায় দৃষ্টি ওর। সংগ্রাম একটু হাসলো, ওর পুরুষশালী খানিক শব্দ তুলে মুচকি হাসিটুকু ভীষণ সুন্দর দেখালো। বিমূঢ় হয়ে চেয়ে দেখলো শ্যামা, এক মুহূর্তের জন্য চোখ আটকে গেল ওর। সংগ্রাম ওষ্ঠ বাড়িয়ে শ্যামার কপালে পরশ আঁকলো, দুহাতে চোখ জোড়া মুছিয়ে দিয়ে মোলায়েম স্বরে বলল, ভালোবাসি বেগম, আল্লাহর ভালোবাসা ব্যতীত অন্য কোনো কিছু নেই, ভাবতে হবে না তোমায়। ক্ষয়ে ক্ষয়ে পেরোলো মাঝে কটা দিন। পরদিন বালাকে নিয়ে ফেরা হয়েছে জমিদার বাড়িতে। মেয়েটা নিশ্চুপ, নির্জীব হয়ে গেছে, আগের তুলনায় অধিক গুটিয়ে নিয়েছে নিজেকে। আজকাল দরজা লাগিয়ে ঘরে থাকে, কেউ ডাকলে তবেই দৌড় খোলে। কথা বলে না তেমন, কথার উত্তরও করে সময় নিয়ে। আগে ভালো ছিল মেয়েটা। সংগ্রাম ভেঙেছে অর্ধেক, আর অর্ধেক ভাঙল ওর অতীত। যদিও গহীন নয়, তবুও অন্ধকার তা, যা প্রত্যেকটা সাধারণ মেয়ের স্বাভাবিক জীবনে অভিশাপ স্বরূপ। পরন্ত বিকেল, অতিথিশালার তালা খোলা আজ। কেউ ঢুকেছে ঘরে, দরজা হাট করে খুলে রাখা। সংগ্রাম ফটক পেরিয়ে ভেতরে ঢুকছিল। অন্দরে প্রবেশের আগে নজর পড়ল অতিথিশালার দিকে। দরজা খোলা দেখে থামলো একটু, কপাল কুঁচকালো। পর মুহূর্তে ভাবলো হয়তো পরিষ্কার করছে কেউ। ভেবে পা বাড়িয়ে আরও একবার ফিরে তাকালো। সন্দেহ দূর করার জন্য স্বভাব সুলভ গম্ভীর ভঙ্গিতে পেছনে হাত গুটিয়ে এগোলো অতিথিশালার দিকে। দরজায় দাঁড়িয়ে পা বাড়ালো না আগেই, বাইরে থেকেই ভেতরের জনকে দেখতে পেল। ললাট কুঁচকে আসলো বেশি, ভ্রুযুগলের মাঝে ভাঁজ পড়ল কয়েক স্তর। গোটানো হাত সোজা করল সংগ্রাম, গলা খাকারি দিল বাইরে থেকে। ভেতরের জন চকিতে ফিরল। গম্ভীর মুখশ্রী স্বাভাবিক করল সংগ্রামকে দেখে। ঝাঁকড়া চুল কপাল পেরিয়ে চোখ ঢেকেছে অল্প স্বল্প। সে চুলগুলো গোছালো, এক হাতে চুলগুলো পেছনের দিকে ঠেলে হাতের ব্যাগটা রাখলো চেয়ারের উপর। ভেতরে ঢুকলো সংগ্রাম, বলল রাশভারী গলায়, আবার ফিরলে যে? কিছু প্রয়োজনীয় জিনিস রেখে গিয়েছিলাম, ভুলক্রমে ছেড়ে গিয়েছিলাম বলতে পারেন, সেসব নিতেই ফিরেছি। অঙ্কুরের বরাবরের ন্যায় শটান গম্ভীর জবাব। সংগ্রাম তাকালো খাটের উপরের ব্যাগটার দিকে, হাসলো একটু, স্বর ভিজিয়ে বলল, তা কে কে রেখে গেছিলে? কিছু জিনিসপত্র তাড়াহুড়ো করে গেছিলাম তো, তাই সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে যেতে পারিনি। ও আচ্ছা,
জিনিসের পারলে অন্য কিছু কেউ তুলে দিচ্ছ না তো? অঙ্কুর উত্তর করল না, থতমত খেয়ে দৃষ্টি সরালো। সংগ্রাম এগোলো আরও একটু, বলল ভনিতাহীন। সেদিন হাসপাতাল থেকে পালালে কেন? ঝট করে চাইলো অঙ্কুর, প্রশ্নটার জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। সংগ্রামের তীক্ষ্ণ ধারালো দৃষ্টির মুখোমুখি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকা কুলোলো না ওর পক্ষে। ও দৃষ্টি নত করল, অধর ভেজালো জিভে নজর ঘোরাচ্ছে এদিক ওদিক। সংগ্রাম তাকিয়ে থেকেই আবার শুধালো। শুনেছ সব? এবার উত্তর আসলো অঙ্কুরের থেকে, তাও ক্ষীণ ছোট্ট জবাবে। হুম। তা মন পাল্টালে নাকি রুচি? মানে? এটার মানে না বোঝার মতো অবুঝ নাও তুমি। তোমাকে চিনতে ভুল করে নি আমি নিশ্চয়ই। জিনিসপত্র তাড়াহুড়ে ফেলে যাওয়া কাঁচা কাজ। তোমার দিকে থেকে এটা মানতে পারলাম না। অজুহাত রেখে গেছিলে সব, তাই অজুহাতের সূত্র একই আছে নাকি বদলেছে? অঙ্কুর নিরুত্তর, অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন ও পিছু ফিরল, চোখ বুজে শ্বাস টানল। উত্তর না পেয়ে ফের বলল সংগ্রাম, এবার কণ্ঠ চিপে। ঘৃণা হচ্ছে? ঝট করে ফিরল অঙ্কুর, দৃষ্টি তীরের ন্যায়। দৃষ্টিতে যেন ছলকে উঠল ওর ব্যক্তিত্ব সত্তা। চড়া গলায় বলে উঠল। কিসব বলছেন আপনি? তাহলে? ঘৃণা হওয়ার মতো কিছুই ঘটেনি। তাহলে পালালে কেন? আমার সামনে আপনাদের অপ্রস্তুত অবস্থায় ফেলতে চাইনি আমি। আর আজ ফিরলে কেন? জানি না। পছন্দ বালাকে? জানি না। নিজের সিদ্ধান্তে বিভ্রান্ত? জানি না। তাহলে কি জানো? পার্থক্য বলেছিলেন না জমিদার আর জমাদারের মধ্যে পার্থক্য জেনে রাখতে? সেটাই জানি। আপাত দৃষ্টিতে কতখানি জানা নেই, তবে অনেক পার্থক্য আছে। জমিদার আমরা, বালা নয়। একই তো রক্ত, বেড়ে উঠেছে একই বিলাসিতায়। ও বিলাসী নয়, আর তোমার অভাব আছে বলে জানা নেই আমার। অঙ্কুর উত্তর করতে পারল না, শান্ত অবস্থাতে ছটফট দেখাচ্ছে ওকে। সংগ্রাম তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল ওকে। ওর মনের অবস্থা ঠাউর করতে একটু অসুবিধা হচ্ছে না সংগ্রামের। ছেলেটা গম্ভীর কাঠখোট্টা হলেও মন পড়া যায় সহজেই। সংগ্রাম হতাশ হয়ে শ্বাস ফেলল, সময় নিয়ে বলল। বালা একটা পবিত্র ফুল অঙ্কুর, কিচ্ছু খোয়া যায় না ওর জীবন থেকে। ভেবনা গোছাতে চাইছে তোমার উপর, ও বেশি নয় আমাদের কাছে। কোনো পুরুষের দৃষ্টির সম্মুখীনও হয়নি। মেয়েটির একটু ভালোবাসার অভাব, আর ওর এই অভাবের পূরণের জন্য যোগ্য কাউকে প্রয়োজন। ওকে নিয়ে যাও এখান থেকে। এখানে থাকলে যন্ত্রণা বাড়বে, কমবে না। আমি যে যোগ্য বুঝলেন কি করে? তোমার চোখে যোগ্যতা কতখানি খাটাতে পারবে জানা নেই, তুমি জানো সেটা। তবে অযোগ্য নাও তুমি। সুরবালার আমাকে পছন্দ। তুমি নিজেই জেনে নিও। কি করে? কাছে যাও, ওর ঘরেই আছে। অন্দরে প্রবেশ নিষিদ্ধ। আমি অনুমতি দিচ্ছি। ওর ঘরে যাব? এত বিশ্বাস আমার প্রতি? জানি না কেন, তবে বিশ্বাস হয় তোমায়। যদি ভেঙে দিই? ভাঙলে বেশি তুমিই পড়বে। অঙ্কুর কথা বাড়ালো না, মাথা উপরের দিকে তুলে চোখ বুজে শ্বাস ফেললো দীর্ঘ। এতদিনে স্বস্তি লাগছে, একটু হালকা লাগছে নিজেকে। সংগ্রামের সাথে অন্দরে ঢুকেছ, অন্দরে কেউ নেই, সোজা উপরে উঠেছে ওরা। সংগ্রাম ওর নিজের ঘরের সামনে দাঁড়িয়ে পড়ল, একটা ঘর বাদ দিয়ে বালার ঘর ইশারা করে বলল। ওই ঘরেই আছে, যাও। অঙ্কুর ইতস্ত সন্ধিয়ান হয়ে শুধালো। যাব যদি ফুল ভাবে আমায়? সামলানোর দায়িত্ব তোমার। বলেই একফালি হেসে দরজা আলতো ফাঁক করে ঘরে ঢুকলো সংগ্রাম। অঙ্কুর এগোলো ইতস্ততায়, ঢোক গিলল কয়েকবার। দরজায় কম্পিত হাতে কড়া নাড়ল বেশ কবার। অনেকটা সময় বাদ খুলল দরজাখানা। বালা নত জানু, চোখ মুখ ফ্যাকাশে। সামনের জনের পায়ের দিকে দৃষ্টি যেতেই চোখ তুলল ঝট করে। কপাল কুঁচকে আসলো আপনা আপনি। অঙ্কুরের সাথে চোখাচোখি হতেই ঝট করে দরজার আড়াল হলো বালা। সচকিতে শঙ্কিত হয়ে বলে উঠল। আপনি এখানে? হুম। অন্দরে ঢুকলেন কি করে আপনি? এখানে এখানে কি প্রয়োজন আপনার? সংগ্রাম জোয়ারদার নিয়ে এসেছে অন্দরে, এইখানে কিছু প্রয়োজন। সোজা সাপটা উত্তরে আর সংগ্রামের কথা শুনে শ্বাস ফেললো বালা। প্রশ্ন করল। কি প্রয়োজন এখানে? সংগ্রাম জনেদের ঘর এটা না। জানি, প্রয়োজনটা তোমার সাথে। মানে? শঙ্কিত প্রশ্ন বালার, খানিক কম্পিত স্বর। ভয় লাগলো ওর, ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। অঙ্কুর উত্তর করল ভনিতাহীন। ভেতরে আসবো? এসে বলি?
ভেতরে আসবেন মানে? আমার সাথে কোনো প্রয়োজন থাকার কথা নয় আপনার। প্রয়োজন তোমার নয়, আমার আমার কারোর সাথে প্রয়োজন আছে নেই তুমি জানবে কি করে? কেঁপে উঠল বালা, সুবিধার লাগছে না কিছু। ও ঝট করে দরজা ঠাস করে বন্ধ করতে গেলে অঙ্কুর শক্তিশালী হাত আটকে দিল তা। বালার ভীত চেহারাখানা নজরে আসলো। ফের ঢোক গিলল বালা। ও কিছু বুঝে ওঠার আগে দরজা ঠেলে ঘরে ঢুকলো অঙ্কুর। ধপ করে লাগিয়ে দিল দরজাখানা। কেঁপে কেঁপে পেছনে পিছালো বালা। অঙ্কুর পিছু ফিরল, বলল শান্ত স্বরে, দেখো, ভয় পেও না, আমি কিছু কথা বলতে এসেছি তোমার সাথে। সত্যি বলছি, কোনো অসৎ উদ্দেশ্য নেই আমার, বিশ্বাস করো। চেঁচিয়ে উঠল বালা। বিশ্বাস? বিশ্বাস কাকে করবো আমি? আপনাদের মতো পুরুষদের কাউকে বিশ্বাস করি না আমি, কাউকে না। চলে যান এখান থেকে, নয়তো নয়তো চেঁচাবো আমি। আমি কিন্তু ছোট নই, সেই 4 বছরের চিচু নেই আমি। আমার কাছে আসলে খুন করে ফেলবো আপনাকে, মেরে ফেলবো একদম। চলে যান, চলে যান এখান থেকে। অঙ্কুর বুঝল ওর ভয়ের কারণ। কাঁদছে মেয়েটা, চোখ ছাপিয়ে জল গড়াচ্ছে। নিজেকে শান্ত করলো অঙ্কুর, পিছিয়ে কণ্ঠস্বর মোলায়েম করলো, ঠিক আছে, চলে যাব, কাছে যাব না তোমার। আগে আমার কথা শোনো, বিয়ে করবে আমায়? থমকালো বালা। আচমকা কথাটার মানে বুঝেও বুঝলো না। স্থির হলো অঙ্কুর, রয়ে শয়ে শান্ত মোলায়েম স্বরে বলল ফের। বিয়ে করবে আমায়? স্থির বালায় কেঁপেছে একটু। কি বলছে এই লোকটা? মাথা খারাপ? মাথা খারাপ লোকটা একই ভাবে বলল আবার। যাবে আমার সাথে? শহরে, অনেক দূরে, মাঝ ছাড়া কেউ নেই সেখানে আমার। মায়ের পর অন্য কেউ হবে আমার জীবনে, মায়ের পর দ্বিতীয় কোনো নারী, আর জীবনের প্রথম নারী হবে তুমি। এই গ্রামের গণ্ডি পেরিয়ে যাবে আমার সাথে, আমার হাত ধরে। বালা নিস্তব্ধ, নির্বোধের ন্যায় দৃষ্টি ওর। অঙ্কুর এবার নিঃশব্দে এক পা করে বলতে বলতে এগোলো। আমার ক্যানভাসে আঁকা প্রথম মেয়ে ছিলে তুমি, আর আমার জীবনেও প্রথম সেই তুমি। তোমাকেই শেষ বানাতে চাই। অতীত বুঝি না, কে ছিল কে নেই জানি না, জানতেও চাই না। চাই তোমায়, হবে আমার। বালা এবার তেতে উঠল। দাঁড়ান, এগোবেন না, আসবেন না আমার কাছে। সুযোগ নিচ্ছেন? সুযোগ নিলে ভরা বাড়িতে নিতাম না, সুযোগ নিব তবে বিয়ের পর। কে বিয়ে করবে আপনাকে? তুমি। হাসলো বালা, বলল ব্যঙ্গ করে, বিয়ে করবেন আমায়? কতটুকু চেনেন আমায়? কতটুকু জানেন আমার বিষয়ে, আমার অতীত সম্পর্কে? আরে আপনি কি জানেন? আমি তো নিজেও জানতাম না আপনার অতীত। আগে জানুন, শুনুন, তারপর বলতে আসবেন এসব। অতীত জানতে চাই না, ভবিষ্যৎ গড়তে চাই তোমার সাথে। একটু থেমে বলল, সংসার সাজাতে চাই তোমার সাথে। আমার সংসারে মা আর আমি ছাড়া কেউ নেই, তৃতীয় জন তোমাকে বানাতে চাই। বালা হাসলো আবার। হাসতে হাসতে কেঁদে ফেলল, বলল কান্না জড়িত অস্ফুট স্বরে, আমি চাই না কাউকে, এখন তো আরও চাই না। যাকে চেয়েছিলাম তাকে পাইনি, আর অন্য কাউকে চাই না, আমার কাউকে চাই না। আমার নোংরা জীবনে কারোর সহানুভূতি চাই না। চলে যান আমার চোখের সামনে থেকে। যাব না। যেদি কণ্ঠ অঙ্কুরের। বালা ফিরল। এই লোকটাকে ও দেখেছে তো মাত্র কয়েকবার, এত কথা বলছে কেন ওর সাথে? বালা চোখ মুছলো, প্রগার করলো নিজেকে। যাবেন না, এখানে আপনাকে দেখলে আরও কালি লাগাবে আমার শরীরে। লাগুক, আমি মুছে দিব তা। আরে মাথা খারাপ আপনার? কিসব বোঝেন তখন থেকে? এটা বাস্তব জীবন, বুঝেছেন? আমি অবাস্তব বললাম কখন? অবাস্তব কল্পনা করবেন না। আমাকে মানবে না কেউ। আমার সামান্য অতীত আমার আম্মা ভাইজানি মেনে নিতে পারেনি, সেও মানেনি, তাই তো ভালোবাসেনি আমায়। আর আপনি, আপনি তো বাইরের লোক। গলায় কান্না চেপে কোনো রকমে কথাগুলো বলল মেয়েটা। কি করবে? কষ্ট হচ্ছে ভীষণ, কথা বলতে পারছে না ও। গলা চিড়ে যাচ্ছে, তীব্র যন্ত্রণা হচ্ছে ভেতরে। ওর যন্ত্রণার ছেদ ঘটিয়ে বলে উঠল অঙ্কুর, আপন কেউই তো হতে চাইছি। অতীত ছিল না তোমার, যেটা ছিল সেটাকে অতীত বলে না। বালা ফিকরে উঠল, কান্না চেপে ধপ করে বসলো মেঝেতে, ডুকরে উঠল। অতীত ছিল, ঘৃণিত অতীত ছিল আমার। ভরা চোখে তাকালো অঙ্কুর। নিজেকে আজ অচেনা লাগছে। এটাই কি সেই গম্ভীর অঙ্কুর? সন্দেহ হচ্ছে নিজেই নিজেকে। ও একটু এগোলো, 2 হাঁটু গেড়ে বসলো বালার সামনে। মাঝে দূরত্ব অনেক। শীতল কণ্ঠে ডাকলো অঙ্কুর। শুরু বলা। ধীরে ধীরে সজল চোখ তুলল মেয়েটা, মুখখানা 2 হাতের তালুতে চেপে রাখা। অঙ্কুর বলল, উত্তরের অপেক্ষায় আছি তোমার। বালার এবার শান্ত কণ্ঠ,
আমি আমার জীবন কাউকে জায়গা দিতে পারবো না, চলে যান আপনি। কেন পারবে না? কেউ আছে তোমার জীবনে? ভালোবাসো কাউকে? বালা হাসলো তাচ্ছিল্যের সুর হাসিতে, বলল তাচ্ছিল্যের স্বরে, ভালোবাসা? না তো, কাউকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম, যদি সত্যি হতো আমার ভালোবাসা, তাহলে তাকে পেতাম। সত্যিকারের ভালোবাসা নাকি যেভাবে হোক সফল হয়, পূর্ণতা দেয় আল্লাহ নিজেই। আমার ভালোবাসা সত্যি ছিল না, ভালোবাসিনি আমি কাউকে, কাউকে না, চলে যান আপনি। বিয়ে হয়েছে, তার সংসার আছে, তার প্রতি মোহ রেখে লাভ কি আর? এটাও জানেন? জেনেছি। তাও আসলেন কেন? চলে যান। গেলে তোমায় নিয়েই যাব, মাকে নিয়ে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। না। কেন? নিশ্চুপ বালা, উত্তর করা প্রয়োজন বোধ হলো না। অঙ্কুর বলল নীরবতা ভেঙে। সংগ্রাম জোয়ারদার রাজি। তরিতে চাইল মেয়েটা, চোখাচোখি হয়ে মুহূর্ত পেরোলো কিছুটা, হাসলো বালা। আর যাই হোক, এটা ছাড়া যাবে না ঠোঁট থেকে। চোখ ফিরে দুই হাঁটু জড়ো করে হাঁটুর ভাঁজে মাথা এলিয়ে রাখলো বালা। শ্বাস ফেললো নিঃশব্দে চোখ বুজে। পানি গড়ালো বা চোখের কার্নিশ বেয়ে। আর কথা হলো না ওদের মাঝে। অঙ্কুর অনেকটা মুহূর্ত তাকিয়ে থাকলো বিমূঢ় হয়ে, অতঃপর নিঃশব্দে ঘর ত্যাগ করলো, বেরিয়ে আসলো ঘর থেকে। বাগানে একপাশে দাঁড়িয়ে অঙ্কুর, বুকে হাত গুটিয়ে অদূরে চেয়ে। পিছু নিঃশব্দে দাঁড়ানো সংগ্রাম গলা খাকারি দিয়ে জানান দিল নিজের উপস্থিতি সম্পর্কে। ফিরল না অঙ্কুর। সংগ্রাম পাশে দাঁড়ালো, খানিক চুপ থেকে শুধালো। কি হলো? অঙ্কুরের পাল্টা প্রশ্ন। বিয়ে কবে দিতে পারবেন? কবে করতে চাও? আগামী পরশু। মাকে নিয়ে আসবো। এসো, এসে নিয়ে যেও নিজের বেগমকে। ওর আম্মা আর ভাইজান? তাদের ধার ধারি না আমি। তাহলে পরশু আসবো? আজ বললে আজই দিতাম। আজ নয়, 2 দিন সময় দিন সুরবালাকে। 2 দিন পর আবার আসবো আমি। বাড়িতে সব সামলানোর দায়িত্ব আপনার। আর আপাতত সুরবালাকেও। আমি বললে বাড়িতে কারোর কোনো আপত্তি থাকবে না, নিশ্চিন্ত থাকো তুমি। তপ্ত শ্বাস ফেলল অঙ্কুর। চোখ তুলে একবার তাকালো সুরবালার ঘরের বারান্দার দিকে। আগে মেয়েটাকেও ও 2-1বার আনমনা অবস্থায় দেখেছিল বারান্দায়। একটু হাসলো ছেলেটা, সেদিকটায় চেয়েই বলল, লাল শাড়িতে ওকে বউ সাজিয়ে রাখবেন কিন্তু। বিয়ে করব, বউকে বউ রূপে না দেখলে ভালো লাগবে না। সন্ধ্যার অন্ধকার চারিদিকে। সংগ্রামের চাদরগুলো ভাঁজ করে রাখছিল শ্যামা। সংগ্রাম ঘরে ঢুকে ওকে দেখে মুচকি হাসলো। এগোতে এগোতে ডাকলো, বেগম। চকিতে ফিরল শ্যামা। সংগ্রামকে দেখেই হাসলো একগাল। উত্তর করল, জি। একটা খুশির সংবাদ দিই। কি সংবাদ? সংগ্রাম বসলো, পা তুলে হেলান দিয়ে আধশোয়া হলো। শ্যামা তড়িঘড়ি করে চাদরগুলো বড় আলমারিতে তুলে রেখে আসলো। উৎসুক হয়ে তাকালো সংগ্রামের দিকে। সংগ্রাম কিছু বলছে না দেখে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে শুধালো, কি হলো বলুন। সংগ্রাম তার বেগমের হাতটা টেনে তাকে বসালো নিজের পাশে। বলল, অঙ্কুরকে দেখেছ? কপাল কুঁচকে না বোধক মাথা নাড়ালো শ্যামা। অঙ্কুরকে বুঝল না। শ্যামার অবুঝ ফ্যালফলে দৃষ্টি দেখে বলল সংগ্রাম, শহর থেকে যারা এসেছিল মনে নেই? ওদের মাঝেই একজনের নাম অঙ্কুর, ওই ঝাগড়া চুলওয়ালা ছেলেটা। দেখনি? আমি কি করে দেখব? তাহুরাকে দেখলে কি করে? ওকে আপনার সাথে দেখেছিলাম, তাই ভালোভাবে নজর বুলিয়েছিলাম ওর দিকে। আর তেমন কাউকে দেখিনি, দেখলেও লক্ষ্য করুনি তেমনভাবে। আচ্ছা, দেখতে হবে না কাউকে, আমাকে দেখলেই হবে শুধু। তুমি শোনো, বালার বিয়ে ঠিক করেছি আমি। ঝট করে অক্ষি যুগল বৃহৎ করল শ্যামা। ওর সন্দেহ বুঝে সংগ্রাম মাথা নাড়ালো উপর নিচ। বলল আবার, অঙ্কুর ছেলেটা মন্দ নয়, ওর চোখ অন্য কিছু দেখেছি আমি, যা তোমার প্রতি আমার চোখে আছে। তাই বালার প্রতি ওর চোখেও দেখেছি আমি। বালা ওর কাছে সুখী হবে আমি নিশ্চিত। 2 দিন পর আসবে ও ওর মাকে নিয়ে। পরিবারে মা ছাড়াই কেউ নেই। এসে বালাকে নিয়ে যাবে একেবারে। আমি আর সময় পার করতে চাচ্ছি না। শ্যামা কিয়ৎকাল থমকে রইল, শুধালো নরম কণ্ঠে, বালা রাজি? রাজি না হলেও এটাই ওকে মানতে হবে। জোর করবেন ওকে? ওকে জোর করতে হবে না আমায়, ও আমার কথার অবাধ্য হবে না জানি। আপনার কথার বাধ্য হতে গিয়ে নিজের মনের অবাধ্য হতে হবে ওকে, এটা কি ঠিক হবে?
সংগ্রাম বুঝলো শ্যামার অধিক চিন্তার কারণ। আধশ অবস্থায় ও শ্যামাকে টেনে আনলো নিজের কাছে, শ্যামাকে জড়ালো পেছন থেকে। শ্যামার পিঠ ঠেকেছে সংগ্রামের বুকে, ঘাড় ঘুরিয়ে চিহ্নিত মুখে তাকালো শ্যামা। দীর্ঘশ্বাস ফেললো সংগ্রাম, বলল মুহূর্ত কয়েক বাদ, অঙ্কুর ওর জন্য একেবারে উপযুক্ত। বালাকে কেউ সামলাতে পারলে অঙ্কুরই পারবে। ধীরে ধীরে বালা অভ্যস্ত হয়ে যাবে। একদিন না একদিন তো কারোর হাতে তুলে দিতেই হতো ওকে। অনেক তো সময় পেরোলো, জীবন থেকে বেশি সময় নষ্ট করতে নেই। যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভালোবাসার ভালো থাকার গন্তব্য খুঁজে নিতে হয়। বালা পারল না নিজে খুঁজে নিতে, তবে ওকে খুঁজে নিয়েছে একজন। আমি নদীর মিলকরণের বাহক হলাম। শ্যামা এই নিয়ে কথা বাড়ালো না আর। কেন যেন ইচ্ছে জাগলো না কথা বাড়ানোর। তবে একই প্রসঙ্গে বলল, ফুপু আম্মার ভাইজান। সংগ্রামের মুখভঙ্গিমায় পরিবর্তন আসলো খানিক। আজ 14 দিন জুনায়েদ আল লতিফা জমিদার বাড়িতে নেই। শ্যামা বাদে বাড়ির সবাই জানে ওরা কোথায়। শ্যামা অনেকবার জিজ্ঞেস করেছে সংগ্রামকে ওদের বিষয়, বরাবরই এড়িয়ে গেছে সংগ্রাম। কথার প্রসঙ্গ পাল্টেছে বারবার। হাসপাতাল থেকে আসার পর সেই রাতটুকুতেই এক পলক ওদের দেখেছিল শ্যামা। তাদের হাবভাব একই, হাবভাবে অনীহা বালার প্রতি, যাতে প্রচণ্ড বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল শ্যামার মাঝে। নিজের মা এমনও হতে পারে, এতটা নির্দয়, সামান্য কারণে এত কিছু। এবারও সংগ্রাম এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো শ্যামার কথা। জুনাইদ আর লতিফার কথা শুনলে চল শক্ত হয়ে আসে ওর। ও কথা কাটালো, শ্যামাকে শক্ত করে জড়িয়ে ধরে নাক ঘষে শীতল হাসকি স্বরে বলল,